ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের সেমিস্টার 2 এর ম্যাথের ইউনিট 2 এর চ্যাপ্টার 1 দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্ব পাঠের পুনরালোচনা, যেটা সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কিছু থিওরি প্লাস এক্সাম্পল সহ সম্পূর্ণ ক্লাসটি করো, তবে বুঝতে পারবে যে কীরকম হবে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি ভালো ধারণা পাওয়ার জন্য। তাহলে 2D বা দ্বিমাত্রিক বলতে আমরা কি বুঝি, কোন জিনিসগুলোকে আমরা সাধারণত বা কোন চিত্রগুলোকে আমরা বা কোন জিনিসগুলোকে আমরা দ্বিমাত্রিক বলবো। নিচু ক্লাসে প্রথমে আমরা কি বলতো শিখেছিলাম, যেমন সরল রেখা অঙ্কন করতে শিখেছিলাম, অর্থাৎ কোনো লাইন, স্ট্রেট লাইন অথবা কোনো সার্কেল বা যে কোনো বক্ররেখা বিভিন্ন পদ্ধতিতে, যেমন প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এই সমস্ত জিনিসগুলো, সার্কেল, লাইন, এই সমস্ত জিনিসগুলো আমরা আঁকতে শিখেছিলাম। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে 2D বা দ্বিমাত্রিক। এক ভাষায় যাদের উচ্চতা নেই সেই সমস্ত জিনিসগুলো আমরা দ্বিমাত্রিক বলে থাকি। তাহলে আজকে আমরা প্রথমে এই সমস্ত জিনিসগুলোতে আমরা যাব, তবে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হবে নিচু ক্লাসে যে সমস্ত জিনিসগুলো ক্লাস 9-এ তোমরা শিখেছিলা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির বেশ কিছু থিওরি, যে দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে দূরত্বটা কিভাবে করে নির্ণয় করবে। এখানে একটা বিন্দু আমি ধরে নিলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক, বিন্দু বলতে বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1 y1, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে? বিন্দু দুটির মধ্যে দূরত্ব হবে √x1 - x2, অর্থাৎ ভুজ দুটোর বিয়োগফল তার স্কোয়ার প্লাস কোটি দুটোর বিয়োগফল, অর্থাৎ কি বলতো y1 - y2 তার স্কোয়ার। এই যে দেখতে পাচ্ছ, এর ভ্যালুটা যদি তুমি বের করে নাও তাহলে সেটাই হবে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব। চলো দেখি একটা এক্সাম্পল নিয়ে আমরা করে দেখে নিই। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করব। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম 2,3, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,6, বা হ্যাঁ যাই হোক অসুবিধা নেই। তাহলে এই বিন্দু দুটোর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব। চলো দেখি বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কি হবে। √ কি বললাম, ভুজ দুটোর বিয়োগফল, তাহলে 2 - 4 তার স্কোয়ার, আর এখানে কি হবে বলো 3 - 6, প্লাস দিয়ে, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, কি হবে বলো 3 - 6 তার স্কোয়ার। এখন আমরা কি করব, √ এখানে 2 - 4 মানে কত, 2 থেকে 4 বাদ দিলে গেলে কত হবে -2, আর -2 এর স্কোয়ারটা কি হবে বলো, -2 এর স্কোয়ার একবার দিয়ে দিই, প্লাস এখানে কি হবে 3 - 6, 3 থেকে 6 বাদ দিলে গেলে হবে -3, তাহলে -3 এর স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল কি বলো তো, -2 এর স্কোয়ার কত 4, প্লাস -3 এর স্কোয়ার কত হবে বলো 9, তাহলে এখানে 4 + 9 কত হচ্ছে √13। এটাই হচ্ছে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে আমাদের এটা ছিল প্রথম থিওরি যেটা ছিল। এখন আমরা দ্বিতীয় থিওরিটা শিখে নেব। ধরে নাও আমরা প্রথমে তো ওখানে সরলরেখা তৈরি করতে শিখলাম, এবং মানে দুটি বিন্দুকে আমরা যুক্ত করলে একটা সরলরেখা তৈরি হয়, আর ওই সরলরেখার দৈর্ঘ্য মানে এভাবে করে ওই সরলরেখার দৈর্ঘ্য অথবা বিন্দু দুটির মধ্যে দূরত্ব, দুটো জিনিস একই কথা, দুটো নির্ণয় করা যায়। মানে দুটো জিনিস দিয়ে একই বোঝায়, যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব অথবা বিন্দু দুটির সংযোজক সরলরেখার দৈর্ঘ্য, ওই দুটো ভাষা দিয়ে একই জিনিসকে নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ দুটি বিন্দু দিয়ে একটা সরলরেখা যে তৈরি হবে, ওই সরলরেখার দৈর্ঘ্য এভাবে করে নির্ণয় করতে হয় এটা। ঠিক আছে, এবার আমরা জেনে নেব, ধরে নাও যে একটা সরলরেখা রয়েছে, ওই সরলরেখার এই যে বিন্দু একটা, আর এটা একটা প্রান্ত বিন্দু, দুটো প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এটা x1 y1, আর এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম x2 y2। ঠিক আছে, এখন আমি বলছি এমন একটা বিন্দু নিব, এই সরলরেখার উপরে এমন একটা বিন্দু নিব যে বিন্দুটা দিয়ে এই সরলরেখাটা m:n অনুপাতে বিভক্ত হয়। মানে কি বলতো, m:n অনুপাতে বিভক্ত হয়ে যায়। এই পুরো সরলরেখাটার মাঝখানে এখানে এই বিন্দুটার নামও দিয়ে দিলাম P।
এখানে একটা বিন্দু আর এটা এখানে একটা বিন্দু, এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখা এটা। এর মাঝখানে আমরা এমন একটা বিন্দু পরিকল্পনা করলাম যে কি বলতো, ওই সরলরেখাটা m:n অনুপাতে বিভক্ত হয়ে গেল। তাহলে বলো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই যে পি বিন্দু যেটা এই সরলরেখাটাকে m:n অনুপাতে বিভক্ত করছে, তোমরা কি বলতে পারো যে পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? সে পি বিন্দুর স্থানাঙ্কটা হবে, মানে পি বিন্দুটির স্থানাঙ্ক হবে কি হবে বলো? এখানে নিচে লিখে দিচ্ছি আমি। পি বিন্দুর স্থানাঙ্ক হবে কি বলতো? একটা কাজ করবা, এম যেটা আছে কিনা, এম দিয়ে পরবর্তী স্থানাঙ্কটার ভুজটাকে গুণ করবা, m(x2) প্লাস এই এন দিয়ে, মানে পরের যে অংশটা, অনুপাতের যে পরের অংশটা, সেটা দিয়ে মানে প্রথম ভুজের প্রথম স্থানাঙ্কের প্রথম ভুজটাকে গুণ করবা, সরি প্রথম স্থানাঙ্কের ভুজটাকে গুণ করবা, মানে n(x1) বাই হচ্ছে m+n। এটা হয়ে গেল ভুজ গঠনের জন্য। মানে সিম্পল ভাবে যদি আমি বলতে চাই তাহলে কি করবো বলতো, পি বিন্দুতে এই সরলরেখাটা m:n অনুপাতে বিভক্ত হয়েছে, তো প্রথম যে অনুপাতের যে প্রথম অংশটা, ঠিক আছে, সেটা দিয়ে পরবর্তী স্থানাঙ্কের ভুজটাকে গুণ করবা, প্লাস পরবর্তী অংশটা মানে এই অনুপাতের পরবর্তী মানে শেষের অংশটা থেকে ওটা দিয়ে কি বলতো প্রথম যে স্থানাঙ্ক তার ভুজটাকে গুণ করবা, গুণ করে যোগ করে নেবা, এই দুটোকে যোগ করে নিচে কি করবা বলতো, ওই অনুপাতের মানে পূর্ব পদ আর উত্তর পদকে যোগ করে নিবা। এখন বিষয়টা হচ্ছে কোটিটা কি হবে, এটা ভুজ গঠন হলো, এবার কোটি গঠনের জন্য কি করবা, সেম জিনিস, যেমনটা আমরা এম দিয়ে x2 কে আর এন দিয়ে x1 কে গুণ করলাম, তেমনি এম দিয়ে আমরা এবার এম ওয়াই কে সরি y2 কে গুণ করব, তাহলে এম ওয়াই টু প্লাস n(y1) করতে হবে, ঠিক আছে, m(y2) প্লাস n(y1) বাই হচ্ছে m+n। তাহলে এটা যে স্থানাঙ্কটা তৈরি হলো কিনা, সেটা হচ্ছে পি বিন্দুটার স্থানাঙ্ক। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিচ্ছি, এটা ছিল একটা এক্সাম্পল 1। এখন আমরা আর একটা এক্সাম্পল ব্যবহার করব এই জিনিসটা বোঝার জন্য, এটা হবে এক্সাম্পল 2। চলো দেখি, আমরা একটা বিন্দু নিচ্ছি, একটা সরলরেখা নিচ্ছি, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা নিয়ে নিলাম -1, -2, আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা নিয়ে নিচ্ছি 3,7। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কিভাবে করে বের করবো? কারণ মাঝখানে এমন একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা এই পুরো সরলরেখাটাকে ধরে নাও যে 2:1 অনুপাতে ডিভাইড করে, 1 নিলাম না বাদ দাও, 2:3 অনুপাতে ডিভাইড করে, অন্য কিছু নেই। তাহলে আমি একটা এক্সাম্পল নিলাম, এই বিন্দু মানে -1, -2 বিন্দুর স্থানাঙ্ক, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক, আর 3,7 এই বিন্দুটার স্থানাঙ্ক। এই বিন্দু দুটির সংযোজক সরলরেখা এটা, তবে এই বিন্দুটার নাম আমরা পি দিয়ে দিলাম। এই বিন্দুটা এই পুরো সরলরেখাটাকে 5:3 অনুপাতে ডিভাইড করে, তাহলে বলো তো এই পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে অতএব আমরা বের করছি পি বিন্দুটির স্থানাঙ্ক কি অনুপাতে ডিভাইড করেছে, 5:3, কি অনুপাতে, 5:3। হ্যাঁ, তাহলে কিভাবে করে বের করবে এই পি বিন্দুটার স্থানাঙ্ক? বলতো, এই যে এটা এম আর এটা যদি এন হয়, তাহলে এম দিয়ে মানে এটা প্রথমটা দিয়ে পরবর্তী স্থানাঙ্কের ভুজটাকে গুণ করব, তাহলে 3×5 = 15, প্লাস এটা দিয়ে এন দিয়ে মানে পরবর্তী অংশটা দিয়ে প্রথম ভুজে মানে প্রথম অংশের ভুজটাকে গুণ করব, তাহলে 3 1 3 মানে -3, এখানে যেহেতু -3 আছে, মাইনাস আছে, তাহলে হয়ে গেল -3, নিচে হয়ে গেল m+n। মানে কি বলতো, অনুপাতে যে দুটো আছে, যে অংশে যে দুটো অনুপাতে যে অনুপাতে বিভক্ত হয়েছে, অনুপাতের পূর্বপদ আর উত্তর পদকে যোগ করে নাও, নিচে হয়ে গেল 5+3। এটা হয়ে গেল ভুজ গঠন। এখন এখন আমরা কোটি গঠন করব, ঠিক আছে, কোটিটাকে আমরা কিভাবে করে গঠন করব দেখে নাও। তাহলে আমরা 5 দিয়ে এখন 7 কে গুণ করব,
মানে my2, তাহলে my2 মানে কি বলতো, এখানে 5 আর 7, 5 সাথে কত বলতো 35, প্লাস এখানে কি রয়েছে n, এটা n এর জায়গাতে আছে 3, তাহলে ny1 মানে এখানে কি -2, তাহলে 3 2 -6, যেহেতু ওখানে মাইনাস আছে -6 হয়ে গেল, বাই কি বলতো m প্লাস n, মানে এই দুটোকে যোগ করতে হবে 5 প্লাস 3। এখন এভাবে করে আমরা কি বলতো স্থানাঙ্কটাকে বের করতে পারলাম। এখানে 15 আর -3 কত হবে, 15 আর -3 কত হবে বলো, 12, আর নিচে কত 8, তাহলে ইকুয়াল টু হচ্ছে উপরে হয়ে গেল 12 বাই নিচে হয়ে গেল 8, আর কমা এখানে কি হচ্ছে 35 থেকে যদি 6 আমি বাদ দিই, কারণ এটা প্লাস মাইনাস মাইনাস হবে, 35 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হবে, 35 থেকে 6 বাদ দিলে গেলে হয়ে যাবে 29, আর নিচে কত হবে 5 আর 3 8, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল, এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল 12/8, তো এটুকু কাটাকুটি করতে করতে গেলে করতে পারো, তাই না, 29/8, তাহলে এটা হয়ে গেল স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা অন্তর্বিভক্ত, এটাকে মাঝখানে কোনো বিন্দু যদি কোনো একটা সরলরেখাকে বিভক্ত করে কোনো নির্দিষ্ট অনুপাতে, তাহলে সেই বিভক্ত করাটাকে, সেই ভাগ করে দেওয়াটা আমরা বলি অন্তর্বিভক্ত। তার মানে যে বিন্দুতে পি অন্তর্বিভক্ত করে তার তার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এবার যে বিন্দুটাতে কোনো একটা সরলরেখা সমান দুটো ভাগে বিভক্ত হবে, অর্থাৎ যে বিন্দুটা একটা সরলরেখার মধ্যবিন্দু হবে, সেই বিন্দুটার আমরা স্থানাঙ্ক কিভাবে করে নির্ণয় করব। ধরে নাও যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এই দুটো স্থানাঙ্কের মানে দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশ এটা, তার মাঝখানের বিন্দু একেবারে মধ্যবিন্দুটার স্থানাঙ্কটা কি হবে, সেটা আমরা ধরে নিলাম পি, মাঝখানের বিন্দু একেবারে মধ্যবিন্দু, তার স্থানাঙ্কটা কি হবে বলতো, ভুজ দুটোকে যোগ করো। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে অন্তর্বিভক্ত করার যে সূত্রটা আমরা শেখালাম সেটা থেকেও নির্ণয় করতে পারি, অন্তর্বিভক্ত মধ্যবিন্দু মানে কি 1:1 ডিভাইড করবে। ঠিক আছে, তবে তারপরে আমরা যদি কোনো সূত্র যদি ব্যবহার করতে না যাই অন্য কোনো, তাহলে কি বলো, এখান থেকে সরাসরি আমরা নির্ণয় করব পি বিন্দুর স্থানাঙ্কটা হবে, পি বিন্দুর স্থানাঙ্ক হবে, পি বিন্দুর স্থানাঙ্ক সমান হবে কি বলো, ভুজ দুটোকে যোগ করে নাও, মানে x1 প্লাস x2 বাই হচ্ছে 2, এটা হচ্ছে ভুজ, কোটিটা হচ্ছে y1 প্লাস y2 বাই হচ্ছে 2। অ্যাকচুয়ালি কি বলো, ভুজ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, ভুজ বেরোবে, আর কোটি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, কোটি বেরোবে। এটা হচ্ছে কি বলতো, দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, পি বিন্দুটা মধ্যবিন্দু, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই সূত্রের সাহায্যে বের করতে হয়। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা, এক্সাম্পল 3 কি হবে, এই যে একটা সরলরেখা, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা নিলাম 4,6, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা নিয়ে নিচ্ছি 10,8। তাহলে দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা তৈরি হয়েছে, যার মধ্যবিন্দু যেটা রয়েছে সেই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, তাহলে এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান কি হবে বলো, ভুজ দুটোকে যোগ করো, 10 আর 4 যোগ করো, 4 প্লাস 10, এই দুটোকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ, কমা এই দুটোকে যোগ করো 6 প্লাস 8, কোটি দুটোকে যোগ করো, মানে ভুজ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এবার কোটি দুটোকে যোগ করবো 6 প্লাস 8 বাই 2। এখন উপরে কি হচ্ছে 4 আর 10 14 বাই 2, এখানে কি হচ্ছে 6 আর 8 14 বাই 2। মিস্টেকলি ভুজ আর কোটি একই সমান হয়ে গেল, অসুবিধা নেই, দ্যার ইজ নট এন ইস্যু, জাস্ট প্রসেসটা আমি দেখানোর জন্য করলাম। এখানে 2 দিয়ে যদি আমরা 14কে ডিভাইড করি তাহলে হবে 7, আর 2 দিয়ে 7, তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে এদের মধ্যবিন্দু। এটা জরুরি নয়
যে ভুজ আর কোটি সমান হবে, এক্ষেত্রে হয়ে গেল মিস্টেকলি। হ্যাঁ, তাহলে এভাবে করে কোনো সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা সম্ভব। চলো দেখি। এবার আমরা শিখব ভর কেন্দ্র নির্ণয় করতে। তবে ভর কেন্দ্রটা কি? ত্রিভুজের ভর কেন্দ্র। আমরা কিসের ভর কেন্দ্র নির্ণয় করতে শিখবো? একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে শিখবো। আমি উল্লেখ করে দিই ত্রিভুজের, হ্যাঁ, ব্র্যাকেটে একটু লিখে দিই ত্রিভুজের। তাহলে এবার আমরা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে শিখবো। তাহলে প্রথমে আমরা জেনে নিব ভর কেন্দ্রটা কি। আমরা তো ভর কেন্দ্র নির্ণয় করতে শিখে নিব, তাহলে প্রথমে আমরা জেনে নেব যে ভর কেন্দ্রটা কি ত্রিভুজের। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। হ্যাঁ, একটা ত্রিভুজে তিনটা মধ্যমা অঙ্কন করা যায়, ঠিক আছে? একটা ত্রিভুজে তিনটা মধ্যমা। মধ্যমা কি? মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি আমি যুক্ত করি, তাহলে সেটা হয়ে যাবে কি জানো? মধ্যমা। কি হয়ে যাবে বলো? এটা মধ্যমা, মনে রেখো। তো এরকম মধ্যমা একটা ত্রিভুজে তিনটি আঁকা যায়। কটি? তিনটি। তাহলে একটা ত্রিভুজে যে তিনটি মধ্যমা আমি অঙ্কন করতে পারবো, সেই তিনটি মধ্যমা ধরে নাও যে আমি আঁকলাম। এটা একটা মধ্যমা আঁকলাম, এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলাম, তার মানে এটা একটা মধ্যমা। এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা যুক্ত করে দিলাম, এটা একটা মধ্যমা। তো মধ্যমাগুলো, মধ্যমা মানে কি আরেকবার বলে দিয়েছি, মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি আমি যুক্ত করি, তাহলে সেটাকে আমরা মধ্যমা বলবো। মানে শীর্ষবিন্দু থেকে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি যুক্ত করি, মধ্যমা পাওয়া যায়। তাহলে এরকম মধ্যমা আমরা তিনটা আঁকতে পারবো, কারণ ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, আর ওই তিনটা শীর্ষবিন্দু আছে, আর শীর্ষবিন্দুগুলো বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে সেটা মধ্যমা তৈরি হয়। তাহলে এরকম তিনটা মধ্যমা আমরা তৈরি করে নিলাম। মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটাকে আমরা কি বলবো বলো তো? ভর কেন্দ্র। কি বলবো আমরা বলো? ভর কেন্দ্র। ক্লিয়ার? এবার ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি কি ভাবে নির্ণয় করতে পারি? দুটো প্রসেস আছে, দুটো কন্ডিশনে। তোমাদের বইয়ে সাধারণত তোমরা একটা কন্ডিশনই খুঁজে পাবা, তবে আমি এক্ষেত্রে দুটো কন্ডিশন বলবো, আর ওই দুটো কন্ডিশনে কিভাবে করে ভর কেন্দ্র নির্ণয় করা যেতে পারে সেই জিনিসটা আমি শেখাবো। চলো দেখি। আমরা ত্রিভুজের এই স্থানাঙ্কটা, মানে এই বিন্দুটার শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক x1 y1 ধরে নিলাম। এই বিন্দুটার স্থানাঙ্ক, এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2। এই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল x3 y3। ঠিক আছে? এখন কাহিনীটা হচ্ছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে করে নির্ণয় করব। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে শীর্ষ মানে ভর কেন্দ্র নির্ণয়টা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে ত্রিভুজটির ইকুয়াল হবে কি বলতো? ভেরি সিম্পল, সবটি ভুজগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ, মানে x1 প্লাস x2 প্লাস x3 বাই হচ্ছে 3, তারপরে y1 প্লাস y2 প্লাস হচ্ছে y3 বাই হচ্ছে 3। তাহলে ভুজগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, ভুজ তৈরি হলো। কোটিগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, কোটি তৈরি হলো। এভাবে করে ভর কেন্দ্রের, ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক তৈরি হলো। এটাই হচ্ছে সূত্র আমাদের। ঠিক আছে, চলো দেখি একটা এক্সাম্পল নিয়ে। এক্সাম্পল ব্যবহার করলে গেলে মনে হয় সুবিধা হয়ে যাবে। তবে এক্সাম্পল আমরা ব্যবহার করছি, এক্ষেত্রে আমরা আরো একটা কন্ডিশন যেহেতু আছে, ঠিক আছে, ওই কন্ডিশনের ভিত্তিতে আর একটা ফর্মুলা রয়েছে, সূত্র রয়েছে, সেই জিনিসটা আমরা দেখাবো। ধরে নাও একটা ত্রিভুজ নিলাম। চলো একটা ত্রিভুজ আমি নিচ্ছি। এখানে একটা আমি ত্রিভুজ নিলাম। হ্যাঁ, ত্রিভুজটার একটা শীর্ষবিন্দু দেওয়া আছে তোমাকে x1 y1, আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে কি বলতো? কিছু একটা দেওয়া আছে a, b। তাহলে তুমি কি বলতে পারো যে এই ত্রিভুজটার ভর কেন্দ্র কি হবে? বের করা যাবে? এই ত্রিভুজটার ভর কেন্দ্র কি হবে বের করতে পারো? এটা বইয়েও তুমি খুঁজে পাবে না, জাস্ট দেখে নাও, শিখে নাও। তাহলে এই ত্রিভুজটা, যে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু দেওয়া আছে আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এই ত্রিভুজটার ভর কেন্দ্র আমরা কিভাবে করে নির্ণয় করব? তবে আমরা মধ্যমাটা জাস্ট অঙ্কন করি বুঝার জন্য।
যে মধ্যমাটা অঙ্কন করলাম সর্বদা মনে রাখবে ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে ভর কেন্দ্রে, অ্যাকচুয়ালি ভর কেন্দ্রে ত্রিভুজটার প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। যেমন এটা মধ্যমা, কোণের দিকের অংশটা হচ্ছে 2 আর কি বলতো বাহুর দিকের অংশটা হচ্ছে 1। যেমন এটা মধ্যমা, বিপরীত বার মধ্যবিন্দুতে ছেদ করেছে গ্যারান্টি, কারণ মধ্যমা আমরা মেনে নিয়েছি। তাহলে এর কোণের দিকের অংশটা হচ্ছে 2 আর বাহুর দিকের অংশটা হচ্ছে 1, মানে এখান থেকে এটুকু 1, এখান থেকে এটুকু 2। এক্ষেত্রে কোণের দিকের অংশটা হচ্ছে 2 আর বাহুর দিকের অংশটা হচ্ছে 1। এভাবে করে 2:1 অনুপাতে বিভক্ত হয়ে যায়। তার মানে কি বলতো, এই যে মধ্যমাটা, এই মধ্যমাটা নিঃসন্দেহে এরকম কোনো একটা জায়গাতে মধ্যমা ভর কেন্দ্র আছে, তাহলে তার কোণের দিকের অংশটা হবে 2 আর বাহুর মানে বাহুটার দিকের অংশটা হয়ে গেল 1। তাহলে এখন এই বিন্দুটা হচ্ছে ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে সেটা হয়ে যাবে সিম্পল ভাবে। কিছুক্ষণ আগে কি বলতো আমরা বের করলাম না, যে কোনো একটা সরলরেখা যদি m:n অনুপাতে বিভক্ত হয়, তাহলে সেই বিন্দুটার স্থান মানে কোনো একটা সরলরেখা যে বিন্দুতে m:n অনুপাতে বিভক্ত হবে সেই বিন্দুটার স্থানাঙ্ক কত। আমরা ধরে নিলাম যে এই সরলরেখাটা 2:1 অনুপাত মানে 2:1 মানে হচ্ছে m:n অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক মানে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? তাহলে এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক সমান সমান কি হবে বলতো? এটা বোঝার জন্য এই সরলরেখাটা ছুটে এখানে লিখে নিচ্ছি। এটা হয়ে গেল x1 y1, আর এই স্থানাঙ্কটা হয়ে গেল কি বলতো a, b। তাহলে এই সরলরেখাটা এ বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এম এম আর এটা হয়ে গেল এন। তাহলে কি হবে m(x2), এখানে x2 মানে হচ্ছে a, এম এ, এখানে m এর জায়গাতে কি আছে 2, তাহলে 2 × a 2a। তাহলে এটা হয়ে গেল m(x2) প্লাস n(x1), n এর জায়গাতে আছে 1, 1 × x1, তার মানে কি x1 বাই হচ্ছে m + n মানে 2 + 1। এখানে কি হবে আবার my2 মানে 2 × b প্লাস এটা হলো ny1, এবার n এর জায়গাতে আছে 1, তার মানে y1 একে y1 বাই হচ্ছে 2 + 1। তাহলে হয়ে গেল 2a + x1, আর এখানে হচ্ছে সরি বাই হচ্ছে 3, এখানে হয়ে গেল 3, এখানে হয়ে গেল 2b প্লাস হচ্ছে y1। তাহলে এটা হয়ে গেল কি বলতো, এটাই হয়ে গেল সূত্র, যেখান থেকে তোমরা নির্ণয় করতে পারবা যে একটা শীর্ষবিন্দু আর তার বিপরীত ভর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে তার ভর কেন্দ্র কিভাবে করে নির্ণয় করতে হয় সেটা এই সূত্র থেকে তোমরা নির্ণয় করতে পারবে। এটাকে মনে রাখলেও হবে, বা এই কনসেপ্টটাকে যদি মনে রাখো তবেও নির্ণয় করতে পারবে যে মাধ্যমে। চলো দেখি একটা করে এক্সাম্পল আমরা ব্যবহার করি। হ্যাঁ, একটা করে এক্সাম্পল আমরা নিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এক্সাম্পল 5, এক্সাম্পল 5 যেটা আমরা জানবো সেটা কি বলতো, একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে 2, 3, এটা হচ্ছে 4, 6, এটা হবে 8, 10। একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলাম। ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? ভেরি সিম্পল, এর ভুজগুলোকে যোগ করো। 2 + 4 + 8, 2 + 4 + 8, কি দেখতে পেলা? ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভুজগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে ভাগ হচ্ছে 3। ভুজ হয়ে গেল কোটি, কোটিগুলো 3 + 6 + 10, 3 + 6 + 10, তাহলে এখানে কি 8 আর 4 12 আর 2 14,
বাই হচ্ছে 3, এখানে কি হয়ে গেল 3 + 6 + 10 মানে কত বলো 16 + 3 19 বাই 3। তাহলে এটা হয়ে গেল তাদের ভর কেন্দ্রের, ওই ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, চলো দেখি আর একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। আর একটা এক্সাম্পল নিচ্ছি, একটা ত্রিভুজের এটা বুঝেছো, এটা আমি মেটালাম। এবার এখান থেকে এক্সাম্পল 6, এটা একটা ত্রিভুজ, তার একটা শীর্ষবিন্দু দেওয়া আছে আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দুটা দেওয়া আছে, হ্যাঁ 3,1। তাহলে এই বিন্দু এই ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? তাহলে ভর কেন্দ্রটা হবে এটা, এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? এই যে কিছুক্ষণ আগে আমরা জানলাম কিভাবে করে নির্ণয় করবো, এই যে আমরা সূত্র প্রয়োগ করে দেবো mx2 + nx1, কারণ mx2 + nx1 বাই m + n, my2 + ny1 বাই হচ্ছে m + n। কেন? কারণ মধ্যমাটা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এটা হবে ভর কেন্দ্র, এর স্থানাঙ্কটা হবে কি হবে বলো, mx2। mx2 মানে হচ্ছে 3 দুনা 6 প্লাস nx1 মানে কি 2 1 2 বাই হচ্ছে 2 + 1 মানে হচ্ছে 3। এখানে 2 + 1, এখানে 2 + 1 মানে 3 বসে দিলাম নিচে, আর উপরে কি হবে my2 মানে 2 1 2 প্লাস ny1 মানে হচ্ছে 3 1 3। তাহলে উপরে হয়ে গেল এখানে, এটা যদি স্থানাঙ্ক 6 আর 2 হচ্ছে 8 বাই হচ্ছে 3 কমা, এখানে কি হলো 2 + 3 5 বাই হচ্ছে 3। তাহলে এই যে স্থানাঙ্কটা বেরোলো, এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকে আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে দুটো কন্ডিশন আমি দেখালাম ভর কেন্দ্র নির্ণয়ের, আর একটা করে এক্সাম্পল দিলাম। তাহলে এভাবে করে আমরা নির্ণয় করতে পারবো ভর কেন্দ্র। ঠিক আছে, আরো বেশি কিছু কন্ডিশন অনেক সময় দেখতে পাওয়া যায়, তাহলে আমরা যখন করবো তখন আরো বুঝতে পারবো।